আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমি রাবেয়া ফেরদৌসী লিপি। আমি আমার সর্বশেষ ভিডিওতে ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য ফিজিক্স বই থেকে কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সেই বিষয়গুলোই আমি বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য আজকে আলোচনা করব। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ, এবং আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে পদার্থবিজ্ঞানের সংজ্ঞা, পদার্থবিজ্ঞানের পরিসর এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে আদি পর্ব নিয়ে আলোচনা করব এবং বিজ্ঞানী আর্কিমিডিস ও আল-খোয়ারিজমি, দুজন বিখ্যাত বিজ্ঞানী, ওনাদের অবদান নিয়েও বিস্তারিত আলোচনা করব। ওকে, চলো তাহলে আমরা আমাদের বিষয়গুলো আলোচনা স্টার্ট করি। ওকে, আমরা এখন পদার্থবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে জানবো। বিজ্ঞানের যে শাখা পদার্থ ও শক্তি এবং এই দুইয়ের মধ্যবর্তী সম্পর্ক সম্পর্কে অনুধাবনের চেষ্টা করে বিজ্ঞানের সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলা হয়। সুতরাং বলা যেতে পারে পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা যেটি শক্তি ও বলের উপস্থিতিতে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন এবং বস্তু ও বলের মধ্যবর্তী সম্পর্ক ব্যাখ্যা করে। অর্থাৎ পদার্থবিজ্ঞান এই পৃথিবীর বস্তু জগতের সাথে শক্তির সমন্বয় সাধনের চেষ্টা করে এবং মধ্যবর্তী সম্পর্ক নিরূপণের জন্য চেষ্টা করে। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের প্রাচীনতম শাখা, কারণ বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর আবির্ভাবের পূর্বেই বিজ্ঞানীরা জ্যোতির্বিদ্যার চর্চা শুরু করেছিলেন এবং তখনকার সময়ে জ্যোতির্বিদ্যার চর্চায় বিজ্ঞানীরা আকাশে বিভিন্ন তারা ও নক্ষত্রের অবস্থান নির্ণয় করতেন। পদার্থবিজ্ঞানের ভাষায় পদার্থ বলতে শুধুমাত্র আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থই নয়, পদার্থ যা দিয়ে গঠিত, অর্থাৎ অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রোটন বা নিউট্রনের ক্ষুদ্রতম কণা কোয়ার্ক বা সুতাকেও বোঝায়। এছাড়াও পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে আমাদের পরিচিত গতিশক্তি, স্থিতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও দুর্বল কিংবা সবল নিউক্লিয়ার শক্তিকেও বোঝানো হয়ে থাকে। এখন আমরা পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে জানবো। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম ও মৌলিক শাখা, সেহেতু বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো এই শাখাকে ভিত্তি করেই গড়ে উঠেছে। এছাড়াও পদার্থবিজ্ঞানের নানা সূত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রযুক্তি গড়ে উঠছে, যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করছি। বর্তমান সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের, এবং এই প্রযুক্তিটি গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের। দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলা থেকে মহাকাশ অভিযান, প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার অনস্বীকার্য। জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা ও পদার্থবিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে, তাই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। এখন আমরা পদার্থবিজ্ঞানকে ব্যবহার করে যে সকল শাখা গড়ে উঠেছে তাদের কিছু নাম সম্পর্কে জানবো। উদাহরণস্বরূপ অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে গড়ে উঠেছে অ্যাস্ট্রোফিজিক্স। জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান একত্রিত হয়ে গঠিত হয়েছে বায়োফিজিক্স। রসায়ন বিজ্ঞান শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। এছাড়াও ভূতত্ত্বে পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিওফিজিক্স। চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স প্রভৃতি ন্যায় বিজ্ঞানের বিভিন্ন ধরনের শাখাসমূহ। শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সুবিধার্থে পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করা হয়েছে। এগুলো হলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের এই অংশে রয়েছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ ও তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। এবং আমরা যদি আধুনিক পদার্থবিজ্ঞানের চিন্তা করি, আধুনিক পদার্থবিজ্ঞান কোয়ান্টাম বলবিজ্ঞান ও আপেক্ষিক তত্ত্ব নিয়ে গড়ে উঠেছে, এবং আধুনিক পদার্থবিজ্ঞানের এই অংশে রয়েছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং ক্ষুদ্রতম কণার পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি, শত শত বছরে গড়ে উঠেছে। পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশের রহস্যময় জগৎকে সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এই সকল সূত্রকে গ্রহণ, পরিবর্তন বা পরিত্যাগ করা হয়েছে। এভাবে পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও কিছু ভয়ঙ্কর প্রযুক্তি শুধু আমাদের জীবনের জন্যই নয়, পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। প্রযুক্তি ভালো কিংবা খারাপ হতে পারে, কিন্তু জ্ঞান কখনো খারাপ হতে পারে না। বিজ্ঞানের আবিষ্কারের সাপেক্ষে পদার্থবিজ্ঞান এর সপক্ষে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করেছে।
এই ছিল আমাদের পদার্থবিজ্ঞানের পরিসর। এখন আমরা জানবো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে। আমরা জানি আধুনিক সভ্যতা হচ্ছে আধুনিক বিজ্ঞানের অবদান। আধুনিক বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। প্রাচীনকালে তথ্যের আদান প্রদান এতটা সহজ ছিল না, এবং প্রাচীন যে কোনো মতবাদের বিরুদ্ধে কথা বলার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল। তো বৈজ্ঞানিক বিভিন্ন মতবাদের আবিষ্কারক হিসেবে বিজ্ঞানীদেরকে বন্দী করে রাখা বা পুড়িয়ে মারারও উদাহরণ রয়েছে। কিন্তু এগুলো সত্ত্বেও, এতটা পরিশ্রম সত্ত্বেও বা এতটা স্ট্রাগল সত্ত্বেও বিজ্ঞানীরা কিন্তু তাদের জ্ঞানের অন্বেষণ থামিয়ে রাখেনি, এবং বিজ্ঞানীরা প্রকৃতির রহস্য উন্মোচন করে আমাদেরকে আধুনিক বিজ্ঞান উপহার হিসেবে দিয়েছে। শিক্ষাদান এবং গ্রহণের সুবিধার্থে আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশকে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশকে 4টি প্রধান ভাগে ভাগ করে থাকি। তো এগুলো হচ্ছে, প্রথম যে পর্যায়টা আসে সেটা হচ্ছে আদি পর্ব, এবং আদি পর্বে আমরা গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান সম্পর্কে জানব। পদার্থবিজ্ঞানের ইতিহাসের দ্বিতীয় যে পর্যায়টি আসে সেটি হচ্ছে বিজ্ঞানের উত্থান পর্ব, এবং তৃতীয় পর্যায় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এবং পদার্থবিজ্ঞানের ইতিহাসে সর্বশেষ যে পর্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের ইতিহাসে আজকে আমরা আদি পর্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের পরবর্তী 3টি পর্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আদি পর্বে আমরা সর্বপ্রথম বিজ্ঞানী থ্যালিস, ওনার অবদান সম্পর্কে জানব। গ্রিক বিজ্ঞানী থ্যালিস 586 থেকে 624 খ্রিস্টপূর্ব, তিনি সর্বপ্রথম যুক্তি এবং কার্যকারণ ছাড়া শুধুমাত্র ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনীর সংক্রান্ত যে সকল ব্যাখ্যা আছে সেগুলো অস্বীকার করেছিলেন। গ্রিক বিজ্ঞানী থ্যালিস সর্বপ্রথম সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং তিনি চৌম্বক ধর্ম বিশিষ্ট লোহার চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। পরবর্তীতে আমরা যেই বিজ্ঞানীর অবদান সম্পর্কে জানবো, উনি হচ্ছেন পিথাগোরাস। গ্রিক গণিতবিদ এবং বিজ্ঞানী পিথাগোরাস 527 খ্রিস্টপূর্ব। ওনার জ্যামিতি ছাড়াও কম্পমান তারের উপর কিছু মৌলিক কাজ ছিল। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে এরপরে আমরা জানবো গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী ডেমোক্রিটাস সম্পর্কে। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 480, সেই সময় উনি বলেছিলেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে যার নামকরণ করা হয়েছিল অ্যাটম। কিন্তু সেই সময় দার্শনিক ডেমোক্রিটাস তার এই ধারণাকে বৈজ্ঞানিক কোনো প্রক্রিয়ায় প্রমাণ করতে না পারায় সেটি সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। আমরা পরবর্তীতে চলে যাব দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটল। দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটল সেই সময় যে মতবাদটি দিয়েছিলেন সেটা সবার কাছে অধিক গ্রহণযোগ্য ছিল। দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটল মনে করতেন যে পৃথিবীর সমস্ত পদার্থ আগুন, মাটি, পানি ও বাতাস, এই 4টি পদার্থ দিয়ে তৈরি হয়, এবং এটাই তখনকার সময়ে ম্যাক্সিমাম বিজ্ঞানীরা সমর্থন করেছিলেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টারাক্স খ্রিস্টপূর্ব 310, তিনি সেই সময় সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন, এবং অ্যারিস্টারাক্সের অনুসারী সেলেউকাস বিভিন্ন ধরনের যুক্তিতর্ক দিয়ে এই ধারণাটা প্রমাণ করেছিলেন। এরপরে আমরা চলে যাব গণিতবিদ বিজ্ঞানী আর্কিমিডিস। আর্কিমিডিসের সময় গ্রিক গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিস খ্রিস্টপূর্ব 287, সেই সময়ে গ্রিক গণিত ও বিজ্ঞান সর্বোচ্চ শিখরে উঠেছিল। বিজ্ঞানী আর্কিমিডিসের তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের যে সূত্রটা, সেটা এখনো পর্যন্ত বিজ্ঞান বইয়ের পাঠ্যসূচিতে থাকে। এছাড়াও গোলীয় আয়নায় সূর্য রশ্মিকে কেন্দ্রীভূত করে দূর থেকে শত্রু জাহাজে আগুন ধরিয়ে দিয়ে আর্কিমিডিস তখনকার যুদ্ধে সহায়তা করেছিলেন। এরপর আমরা গ্রিক আমলের আরেকজন বিজ্ঞানী ইরাটোস্থিনিস, ওনার মতামত নিয়ে কথা বলবো। গ্রিক আমলের আরেকজন বিজ্ঞানী ইরাটোস্থিনিস খ্রিস্টপূর্ব 276, তিনি সেই সময় পৃথিবীর ব্যাসার্ধ সঠিকভাবে বের করেছিলেন, এবং এরপর গ্রিক সভ্যতার জ্ঞান বিজ্ঞান চর্চা প্রায় 1500 বছর পর্যন্ত বন্ধ থাকে। 624 খ্রিস্টপূর্ব এরপর গ্রিক সভ্যতার জ্ঞান বিজ্ঞান চর্চা বন্ধ থাকে 1500 বছর, এবং এই সময়টাতে মুসলিম, চীন ও ভারতবর্ষের সভ্যতা, গ্রিক সভ্যতার এই জ্ঞান চর্চাকে, এই বিজ্ঞানের বিকাশকে টিকিয়ে রেখেছিল।
আমরা এখন কয়েকজন ভারতবর্ষ এবং মুসলিম বিজ্ঞানী সম্পর্কে, বিজ্ঞানের অবদান সম্পর্কে জানবো। ভারতবর্ষে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত ও ভাস্কর গণিত জ্যোতির্বিদ্যায় কিছু উল্লেখযোগ্য অনেক মূল্যবান কাজ করে গিয়েছেন এবং ভারতবর্ষের বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করেছিলেন। ওকে, এবং আমরা যদি এখন মুসলিম কিছু বিজ্ঞানীর অবদান সম্পর্কে বলি, মুসলিম গণিতবিদ ও বিজ্ঞানী আল খোয়ারিজমি 783 খ্রিস্টাব্দ, তার নাম আলাদাভাবে উল্লেখ করা যায়। তার লেখা আল জাবের বই থেকেই গাণিতিক সমাধানের ধরন আলজেব্রা নামটি এসেছে এবং ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তো এই ছিল আমাদের আজকের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। আমি ট্রাই করেছি যেন তোমাদের পদার্থবিজ্ঞানের সংজ্ঞা, পরিসর, এই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা জন্মে। আশা করছি পরবর্তী ভিডিওতে আমি আমার পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের বাকি 3টা যে পর্যায় সেটা ভালোভাবে তুলে ধরতে পারবো তোমাদের কাছে। এবং আজকে এই পর্যন্তই। যদি ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এবং আমার চ্যানেলে প্রতিটা টপিকেরই বাংলা ভার্সন, ইংলিশ ভার্সনের ভিডিও তোমরা পাবে। সেই পর্যন্ত ভালো থাকো, সবাইকে খোদা হাফেজ।